নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনাটক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সমরেশ বসুর এক অসামান্য গল্প, হারিয়ে পাওয়া। শুরু করি। চাঁদ বেনুকে নিয়ে এলো গঙ্গার ধারের মাঠে। মাঠ ঠিক বলা যায় না, কিছু গাছপালাও আছে আর পাড় বেশ উঁচু। আকাশে আবছা মেঘের ছায়া থেকে ফিকে জ্যোৎস্নার ফুটে ওঠা আলোকে দেখাচ্ছে অনেকটা কুহেলিকাময়। বাতাস অতি মৃদু, তবু ঘরের ভিতর থেকে এই ফাঁকায় ঠান্ডা লাগছে। নদীর ওপারের শিল্প শহরের আলো দেখা যাচ্ছে। ফিকে জ্যোৎস্নায় গঙ্গার বুকে দু একটা নৌকো ভেসে বেড়াচ্ছে। চাঁদ আর বেনুই শুধু না, দূরে কাছে আরও কিছু কিছু লোক রয়েছে। রাস্তার কাছ থেকে একটি মাত্র আলো বেশ গঙ্গার ধার পর্যন্ত এসেছে। চাঁদ নদীর খুব কাছাকাছি উঁচু পাড়ের ওপর দাঁড়িয়ে বলল, এখানেই বসা যেতে পারে। বেনু ঘাসের দিকে মাথা নিচু করে একবার দেখে হাঁটু মুড়ে বসে পড়ল। চাঁদও বসল, তাকালো বেনুর মুখের দিকে। চাঁদ কোনো দিন এরকম একটি মেয়েকে নিয়ে এমন একটি সময়ে গঙ্গার ধারে এসে বসেনি। বেনুর মুখে সপ্তমীর চাঁদের আলো এবং সারা গায়ে চাঁদের চোখে বেনুকে কেমন অবাস্তব এক নারী মূর্তি বলে মনে হচ্ছে। বেনুকে ঘিরে যেন একটা অলৌকিক রহস্য বিরাজ করছে। বেনু চোখ তুলে একবার চাঁদকে দেখল, তারপর গঙ্গার দিকে মুখ ফেরালো। এখন ওর মুখে হাসি নেই, যেন অনেক দূর থেকে বলল, চাঁদবাবু, আমি আপনাকে এখন যে ঘটনাটা বলবো তা বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা। শুনে আপনি যাই ভাবুন, তার আগে আপনাকে একটা কথা দিতে হবে। কি কথা? চাঁদের স্বরে ব্যস্ত বিস্ময়। বেনু চাঁদের দিকে ফিরে বলল, আপনি এ কথা কারোকে বলবেন না, যতীনদাকেও না। চাঁদ সহসা কোনো জবাব দিতে পারল না। বেনু আবার বলল, কারণ আমি আপনাকে যে ঘটনা বলবো তার সঙ্গে একটি মেয়ের মান সম্মান জড়িয়ে আছে। এমনকি তার জীবনের বিরাট কলঙ্কও রটে যেতে পারে। এখনো কেউ কিছুই জানে না, আপনিই প্রথম জানবেন। আপনি হয়তো মেয়েটাকে খুব খারাপ ভাবতে পারেন, চোর ভাবতে পারেন, লোভী ভাবতে পারেন, কোনো উপায় নেই, কিন্তু কারোকে তা বলতে পারবেন না। চাঁদের কৌতূহল আর ব্যাকুলতা তীব্র হয়ে উঠল, অথচ ঘটনার গতি কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। কোন মেয়ের কথা কেনই বা বেনু বলতে চাইছে, আর তার সঙ্গে কান পাশার ছবিটারই বা কি অর্থ কিছুই অনুমান করতে পারছে না। বলল, ঠিক আছে, আমি কথা দিলাম কারোকে কিছু বলবো না। বেনু একাগ্র দৃষ্টিতে চাঁদের মুখের দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই বেনু আবার গঙ্গার দিকে মুখ ফেরালো। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বেনু বলল, প্রথমেই বলেছিলাম আমি আপনাকে একটি গল্প বলবো। এ গল্পের নায়িকা একটি মেয়ে, ধরুন তার বয়স প্রায় 21, এখনো কলেজে পড়ে। তার নাম। বেনু থামল, এক মুহূর্ত ভেবে বলল, যা হোক একটা নাম ধরে নেবেন। মেয়েটির বাবা মারা গেছে ওর ছেলেবেলাতেই। ওর এক দিদি, 3 দাদা, ও সকলের ছোট। দিদির বিয়ে হয়ে গেছে, 2 দাদাও বিয়ে করেছে। ছোট দাদার এখনো বিয়ে হয়নি, সে বেকার। বড় 2 দাদা চাকরি করে, তাদের আয়েই ওদের সংসার চলে। এক সময়ে ওদের অবস্থা খুবই ভালো ছিল। কলকাতার বেশ নামজাদা বনেদি পরিবার। এখন অবশ্যই নামে তালপুকুর, কিন্তু ঘটি ডোবে না। কিন্তু তালপুকুরটা যতই শুকিয়ে যাক, পুকুরটাকে দেখলে বোঝা যায় এককালে সেটা ছিল অনেক বড় আর গভীর। ওদের বিশাল বাড়িটা দেখলে তা বোঝা যায়। কিন্তু শরিকে শরিকে বিবাদ ভাগাভাগি হতে হতে এখন পায়রার খোপের মতো হয়েছে। তবে সব শরিকের অবস্থা এক না। মেয়েটি যে শরিকের, তাদের অবস্থা খুব খারাপ, অথচ তাদের পাশের শরিকের অবস্থা আগের থেকেও অনেক ভালো। তাদের বিষয় বুদ্ধি অনেক বেশি। আগের মতো নানান জায়গায় জমি জমার সম্পত্তি তেমন না থাকলেও তারা বিরাট কারবার গড়ে তুলেছে। তার থেকেই কলকাতায় আরও কয়েকটা বাড়ি করেছে, গাড়ি করেছে। আর আমি যে মেয়েটার কথা বলছি, তারা কেবল পুরনো জিনিসপত্র অভাবের দায়ে বিক্রি করে দিচ্ছে, আর কোনো রকমে 2 দাদার আয়ে চালিয়ে যাচ্ছে। বেনু হঠাৎ থেমে গঙ্গার দিক থেকে মুখ ফিরিয়ে বলল,
আপনি শুনছেন তো? চাঁদ চমকিয়ে উঠে বলল, নিশ্চয়ই। বেনু একটু হেসে বলল, ভাবলাম আমি বকে যাচ্ছি, আপনি হয়তো কিছুই শুনছেন না। যাই হোক, তারপরে বলি। বেনুর বিব্রত কাহিনী মোটামুটি এই রকম। পাশের শরিকের বাড়িটি মেয়েটির আপন কাকার বাড়ি। শরিকের ভাগাভাগি হলেও এবং মেয়েটি দরিদ্র হলেও কাকার বাড়িতে তার যাতায়াত ছিল। দাদা, দিদি, ভাই, বোন, বৌদিদের সঙ্গে মেলামেশা, গল্প করা সবই ছিল। এখন থেকে 2 মাস আগে মেয়েটি ওর এক খুঁড়তুতো বৌদির চুল বেঁধে দিচ্ছিল। মেয়েটি নানা রকমের চুল বাঁধার আর্ট জানত। তার জন্য ওকে কোনো চুল বাঁধার ফ্যাশনের দোকানে যেতে হয়নি, ও অন্যের চুল বাঁধা দেখেই শিখে নিয়েছিল। খুঁড়তুতো বৌদি বা যে কেউই বিশেষ নিমন্ত্রণে কোথাও গেলে মেয়েটির ডাক পড়ত চুল বেঁধে দেবার জন্য। 2 মাস আগের এক বিকেলে মেয়েটি ওর খুঁড়তুতো বৌদির কবরই রচনা করে দিয়েছিল এবং নিজের হাতে সাজিয়েও দিয়েছিল। বৌদিরা বড় লোক, নানান জায়গায় প্রায়ই তাদের নিমন্ত্রণ লেগে থাকত। তবে বৌদিরা কেউই তেমন শিক্ষিতা ছিল না, কিন্তু দাদাদের সঙ্গে নানান জায়গায় যাতায়াত করে। তাছাড়া আত্মীয় স্বজনের বাড়ি নানা রকমের নিমন্ত্রণে যাতায়াত তো ছিলই। বৌদিকে সাজাবার সময় বৌদির আয়রন শেপ থেকে তার গহনার বাক্স বের করে দিয়ে বলেছিল, মেয়েটি যেমন ভালো বুঝবে তেমনি মানানসই করে যেন বেছে বেছে অলংকার পরিয়ে দেয়। এমন নয় কি যে ঘটনাটা নতুন, আগেও অনেকবার এরকম আয়রন শেপ থেকে গহনার বাক্স বের করে মেয়েটির সামনে খুলে দিয়েছে। অবিশ্বাসের কোনো প্রশ্নই ছিল না। গহনার বাক্সের মধ্যে ছিল সোনা আর জড়োয়ার নানা রকম গহনা, বিভিন্ন রকমের চোখ ভোলানো সেট। মেয়েটি গহনা নাড়াচাড়া করতে করতে এক সেট জড়োয়ার কানপাশা তার চোখে পড়ে। কানপাশা দুটো দেখেই ওর কৌতূহল বেড়ে ওঠে, খুবই চেনা চেনা লাগে। বৌদিকেও বলেছিল কানপাশা ও আগে কোথায় যেন দেখেছে। বৌদি হেসে জানিয়েছিল, না চেনার কোনো কারণ নেই, কানপাশা দুটো মেয়েটিরই মায়ের। বছর 3 আগে মেয়েটির মেজ বৌদির একটি বড় রকমের অপারেশন হয়, টাকার ভীষণ দরকার হয়। তখন ওর মা 500 টাকায় এই জড়োয়ার কানপাশা দুটি বিক্রি করে। অর্থাৎ মেয়েটির মা, বৌদির জ্যাঠ শাশুড়ি, অভাবে নিজের দেওর পুত্রকেই কানপাশা দুটি বিক্রি করে দিয়েছিলেন। মেয়েটিরও তখন মনে পড়ে যায় মেজ বৌদির গল ব্লাডার অপারেশনের জন্য টাকার দরকার হয়েছিল। 2 দাদার পক্ষে অফিস থেকে আর লোন নেবার উপায় ছিল না, কারণ অনেক লোন নেওয়া ছিল। আর নিলে মাসের শেষে বাড়িতে 1 পয়সাও মাইনে আসবে না। মেয়েটির মনে পড়েছিল মায়ের কাছেই সেই জড়োয়ার কানপাশা দুটি ও 2-1 বার দেখেছিল, 1-8 পরেও ছিল এবং নিজেকে আয়নার সামনে দেখে কেবল দীর্ঘশ্বাসে ওর বুক ভারী হয়ে উঠেছিল। সঙ্গে সঙ্গে খুলে মায়ের হাতে দিয়ে দিয়েছিল। কিন্তু ও জানতো না বৌদির গল ব্লাডার অপারেশনের সময় মা সেই কানপাশা দুটোই বিক্রি করে দিয়েছিল। ও ঠিক জানতো না মায়ের কাছে আরও কি কি গহনা অবশিষ্ট ছিল। তবে জানতো একটা অভাবের চরম আঘাতের সময় মা তার পুরনো আগলিয়ে রাখা সম্পদ বিক্রি করে দিয়ে সংসারকে রক্ষা করতেন। মাঝে মাঝে মেয়েটিকে শখেদে বলতেন, তোর যখন বিয়ে হবে তখন আমি হয়তো একেবারে নিঃস্ব হয়ে যাব। মেয়েটির তাতে কোনো আক্ষেপ ছিল না, কারণ ও নিজের পায়ে দাঁড়াতেই মনস্থ করেছিল। তবু মানুষ মাত্রেরই কিছু না কিছু দুর্বলতা থাকে, মেয়েদের থাকে গহনার ওপরে। কিন্তু মেয়েটির তেমন দুর্বলতা কখনো দেখা যায়নি। আসলে মেয়েটি হয়তো নিজেকে তেমন জানতো না, তা না হলে বৌদিকে সাজাতে গিয়ে হঠাৎ ওর এমন মতিভ্রম হলো কেন? হঠাৎ কেন ও লুব্ধ হয়ে উঠল কানপাশা দুটো দেখে? বৌদি ওকে এ কথা বলতেও ভোলেননি জ্যাঠাইমা অভাবে পড়ে 500 টাকায় এমন জিনিস বিক্রি করে দিয়েছেন, এর বাজার দর আরও অনেক বেশি। মেয়েটি বৌদিকে সাজাবার শেষ পর্বে নিজের মনকে আর কিছুতেই সামলাতে পারল না। ওকে যেন কেউ জোর করে সম্মোহিত করে দিচ্ছিল, আর কানপাশা দুটো কানে পড়া অবস্থায় আয়নায় ও নিজেকে দেখতে পাচ্ছিল। ও সেই কানপাশা দুটো বৌদির দৃষ্টি ফাঁকি দিয়ে বুকের মধ্যে লুকিয়ে ফেলল। বৌদি তা ঘুণাক্ষরেও টের পেল না। সে বাক্স বন্ধ করে আয়রন সেফে তুলে রাখল। মেয়েটির মনে হয়েছিল
দু টুকরো জ্বলন্ত অঙ্গার ওর বুকের মধ্যে গন গন করে জ্বলছে। একদিকে লোভ আর অন্যদিকে অপরাধ বোধেই ওর বুকের মধ্যে জ্বলছিল। বাড়ি ফিরে মাকে বা কারোকেই ও কথাটা বলতে পারল না। বুঝতে পারল ও এমন জিনিস চুরি করে নিয়ে এলো যা ও কখনো পরিচিতদের মাঝখানে ব্যবহার করতে পারবে না। অথচ কান পাশা দুটো বিক্রি করার কথা ও একবারও ভাবেনি। মেয়েটির পক্ষে কলকাতায় সেই কানপাশা ব্যবহার করার কোনো উপায় ছিল না, তবু কলেজে সঙ্গে করে নিয়ে গিয়ে দু একবার পড়েছে। কানপাশা দুটো যেন ওর কাছে ছেলে মানুষের অত্যন্ত লোভী খেলনার মতো হয়ে উঠেছিল, অথচ সেই খেলনার সঙ্গে জড়িয়েছিল ওর অপরাধ বোধ এবং সেই সঙ্গে লুকিয়ে রাখার তীব্র সাবধানতা। কয়েকদিন পরে মেয়েটির হঠাৎ কলকাতার বাইরে যাবার সুযোগ হলো। কলকাতার বাইরে ওর এক আত্মীয় সম্পর্কের দিদির শ্বশুরবাড়িতে ও বেড়াতে গেল, আর সঙ্গে নিয়ে গেল সেই কানপাশা। কিন্তু দিদির বাড়ি পৌঁছবার আগেই মেয়েটি ওর ভুল বুঝতে পারল সেই আত্মীয় দিদির সামনে ও কানপাশা দুটো পড়তে পারবে না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। ফলে কানপাশা দুটো ওকে লুকিয়েই রাখতে হলো। মেয়েটি এ পর্যন্ত যা করেছিল একরকম ঠিক ছিল, কিন্তু কলকাতায় ফিরে যাবার দিন ওর লোভ ওকে চরম একটা শাস্তি দিল। মেয়েটির চুল ছিল খোলা, কান ঢাকা। ও কানপাশা দুটো পরে নিল আর চুল দিয়ে ঢেকে রাখল। ভগ্নিপতি ওকে স্টেশনে পৌঁছে টিকিট কেটে ট্রেনে তুলে দিল। গাড়ি ছাড়বার পরে কানের ওপর থেকে চুল সরিয়ে দিতে গিয়ে টের পেল একটা কান শূন্য, কানপাশা নেই। মেয়েটি চলন্ত গাড়িতেই উঠে দাঁড়ালো। মনে হলো ও এক্ষুনি ঝাঁপ দেবে। গাড়ির মধ্যে অন্যান্য যাত্রীরা অবাক হয়েছিল। তখন ওর চোখ ফেটে জল আসছে। ও আবার বসে পড়ল। বারে বারে চুলের মধ্যে হাত ঢুকিয়ে শাড়ির আঁচল ছেড়ে নানানভাবে দেখল, কিন্তু একটি কানপাশা আর পাওয়া গেল না। অন্য কানপাশাটি ও কান থেকে খুলে শক্ত মুঠোয় চেপে মুঠি করে রাখল আর লোকজনের সামনে কান্না চাপবার চেষ্টা করতে লাগলো। চাঁদ এই পর্যন্ত শুনেই সন্দিগ্ধ বিস্ময়ে বলে উঠল, তোমার ছকের পিছনে আঁকা কানপাশাই কি সেই কানপাশা? বেনু বলল, আমার কথা এখনো শেষ হয়নি। চাঁদ বেনুর মুখের দিকে তাকিয়ে রইল। বেনু বলল, মেয়েটির ধারণা হলো এ ওর পাপের ফল। ভাবল এখনও কিছুটা পাপের প্রায়শ্চিত্ত করার সময় আছে, তা না হলে হয়তো আরও সাংঘাতিক কোনো ক্ষতি হতে পারে, অমঙ্গল হতে পারে ওদের সংসারের। এই ভেবে কলকাতায় ফিরে ও অপেক্ষা করতে লাগলো কবে আবার সেই বৌদি ওকে সাজাবার জন্য ডাকে। কয়েকদিনের মধ্যেই সেই ডাক এলো। ও প্রস্তুত হয়েই গেছিল। বৌদিকে সাজাতে গিয়ে প্রথম সুযোগেই ও কানপাশাটা বৌদির গহনার বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েই ওর মনটা যেমন হালকা হয়ে উঠল, তেমনি দু চোখ ফেটে জল এসে পড়ল। বৌদিকে কোনো রকমে সাজিয়ে দিয়ে ও বাড়ি ফিরে বিছানায় পড়ে বালিশে মুখ চেপে কেঁদে উঠল। বেনুর স্বর বন্ধ হয়ে এলো। চাঁদ দেখল ফিকা জ্যোৎস্নায় বেনুর চোখের কোণ দুটি চিকচিক করছে। চাঁদ জিজ্ঞেস করল, তারপর? বেনু একটা নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, তারপর দিন কয়েক আগে মেয়েটি তার সেই মফস্বলের আত্মীয় দিদির কাছ থেকে একটি চিঠি পেল। তার মধ্যে কানপাশার একটা ঘটনাও মজা করে লেখা ছিল, কারণ মেয়েটির জামাইবাবু নাকি তার বন্ধুদের সঙ্গে কানপাশা পাওয়া নিয়ে একটা কাণ্ড কারখানা লাগিয়ে দিয়েছে। বেনু থামল। চাঁদ বিস্মিত রুদ্ধ স্বরে জিজ্ঞেস করল, তোমার ছকের পিছনে কি সেই হারানো কানপাশারই ছবি? বেনু গঙ্গার দিকে মুখ করে বলল, সে কথা আমি বলতে পারবো না। কিন্তু বেনু, মেয়েটি কেন সেই কানপাশা তার বৌদির বাক্সে ফিরিয়ে দিল? চাঁদ জিজ্ঞেস করল। বেনু বলল, বললাম তো আপনাকে, জ্বালায়, পাপের জ্বালায়। একটি কানপাশা না হারালে হয়তো মেয়েটির দুটি কানপাশাই ফিরিয়ে দিত। সে বুঝেছিল ওই কানপাশায় তার কোনো অধিকার নেই। তার মা টাকা নিয়ে সেই কানপাশা তারই খুড়তুতো ভাইকে বিক্রি করেছে। চাঁদ দেখল বেনুর দুই চোখের কোণে জলের বিন্দু টলটল করছে।
ওর বুকের মধ্যে একটা ব্যথা আর আবেগের অনুভূতি জাগল। বলল, মেয়েটি যদি এখন সেই কানপাশা ফেরত পায় সে কি করবে? যেখানকার জিনিস সেখানেই আবার ফিরিয়ে দেবে। কিন্তু বেনুর স্বর রুদ্ধ হতে হতে ডুবে গেল। চাঁদ ডাকল, বেনু। কিন্তু কি? বেনু তৎক্ষণাৎ কোনো কথা বলতে পারল না। নিজেকে সামলিয়ে নিতে একটু সময় লাগলো। তারপর ভেজা ফিসফিস স্বরে বলল, কে মেয়েটিকে সেই কানপাশা ফেরত দেবে? কেন বিশ্বাস করবে? প্রমাণ তো চাই। মেয়েটির হাতে তো কোনো প্রমাণ নেই। চাঁদ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। তারপরে বলল, বেনু, যে কখনো সেই কানপাশা দেখেনি সে কিছুতেই এমন নিখুঁতভাবে তার ছবি আঁকতে পারে না। এটা তো একটা ছোটোখাটো প্রমাণ না। বেনু যেন চমকিত বিস্ময়ে চাঁদের দিকে ফিরে তাকালো। চাঁদও তাকিয়েছিল, ওর চোখে ব্যথার সঙ্গে মুগ্ধতা। বেনু হঠাৎ মাথাটা নত করল, দু হাতে মুখ ঢাকল, ওর শরীর কাঁপছে। চাঁদ বুঝল বেনু কাঁদছে। ও ডাকল, বেনু। বেনু নত মুখেই ফিসফিস করে বলল, আপনি যে আমাকে অপমানের হাত থেকে বাঁচাবেন। চাঁদ ঈষৎ হেসে বলল, আমি কোথায় বাঁচাচ্ছি? বাঁচাচ্ছে তো তোমার ভাগ্য। তোমার ছক আর হাত দেখে তো আমি আগেই ভবিষ্যৎবাণী করেছি তোমার মনে কোনো কষ্ট থাকবে না, কলঙ্ক হবে না, তুমি শান্তি পাবে। বেনু জল ভেজা মুখ নিয়ে চাঁদের দিকে তাকালো। মেঘের কোলে রোদের মতো ওর চোখে হাসি চিকচিক করছে। ও হঠাৎ হাত বাড়িয়ে চাঁদের পায়ে স্পর্শ করে মাথায় ঠেকিয়ে বলল, আপনি আমাকে আশীর্বাদ করুন। আরে, এ কি করছো? চাঁদ বেনুর একটা হাত চেপে ধরল। বেনু বলল, কিছুই না, আপনার পায়ে মাথা রাখতে ইচ্ছে করছে। আমি মনের পাপে বড় পুড়ছি। এবার আমার জ্বালা জুড়োবে। আর তোমার এই মনটাই তো সব থেকে বড়। চাঁদ বলল, এমনভাবে যে পাপের প্রায়শ্চিত্তের কথা ভাবে তার কখনো কলঙ্ক হতে পারে না। কিন্তু বেনু, আমাদের বোধহয় অনেক দেরি হয়ে গেছে। যতীনরা নিশ্চয়ই ভাবছে। বেনু বলল, ভাবুক, তবু আমি তো মুক্তি পেলাম। কিন্তু আমার কথাটা থাকবে তো? কোন কথা? কারোকে এ কথা বলা চলবে না। তাহলে আর শেষ রক্ষা হয় কি করে? এখন যে একটা সত্যের কাছে আমিও দায়বদ্ধ। বেনু আবার চাঁদের পা স্পর্শ করতে গেল। চাঁদ ধরে ফেলে বলল, না, ওটা থাক। এবার চলো, বৌদির হাত থেকে কানপাশাটা নিতে হবে। বেনু শঙ্কিত স্বরে বলল, না না, আজই বৌদির কাছ থেকে ওটা নেবেন না। আমার একটা কথা রাখবেন। কি কথা? কানপাশাটা নিয়ে আমাদের কলকাতার বাড়িতে একদিন আসুন না। চাঁদ এক মুহূর্ত ভেবে বলল, বেশ, তাই হবে। ঠিকানাটা আমাকে দিয়ে দিও, কিন্তু কি পরিচয়ে তোমাদের বাড়ি যাব? বেনু বলল, কেন, আমার সঙ্গে তো আপনার পরিচয় আছে। তাছাড়া আপনি যতীনদার বন্ধু, সেই পরিচয়েই যাবেন। চাঁদ কয়েক মুহূর্ত চিন্তিত মুখে বেনুর দিকে তাকিয়ে রইল। বেনু তাকিয়ে থাকতে পারল না, লজ্জা পেয়ে মুখ নামালো। চাঁদ বলল, যতীনের পিসি শাশুড়ির বাড়ি যাব, তার জন্য একটা কৈফিয়তের দরকার আছে। ঠিক আছে, সে কৈফিয়ত আমি দেব। বলে ও উঠে দাঁড়ালো। বেনু হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার ওজন এখন অনেক বেড়ে গেছে, একটু টেনে তুলুন। তোমার ওজন তো এখন হালকা হবার কথা। চাঁদ বলতে বলতে ওকে টেনে তুলল। বেনু বলল, আনন্দেও ওজন বেড়ে যায়। চাঁদ বেনুর মুখের দিকে তাকালো। বেনু আবার লজ্জা পেয়ে চোখ নামালো। চাঁদ ওর হাত টেনে বলল, চলো। বেনুর হাত ধরে কয়েক পা অগ্রসর হতেই খোকনের গলা শোনা গেল, দেখ, শালার কাণ্ড দেখ। চাঁদ থমকিয়ে দাঁড়ালো। বেনুর হাত ছেড়ে দিল। আধো আলো অন্ধকারের মধ্যেও চার মূর্তিকে চিনতে ভুল হলো না। শম্ভুর গলা শোনা গেল, এখন আর হাত ছেড়ে দিলে কি হবে, আমরা দেখে নিয়েছি। চাঁদ আর বেনু পরস্পরের দিকে তাকালো। বেনুর চোখে মুখে শঙ্কিত লজ্জা, চাঁদের মুখে সলজ্জ বিভ্রান্তি। যতীন এগিয়ে এসে বলল, তোদের ব্যাপার কি? 2 ঘন্টা হতে চলল, তোদের পাত্তা নেই।
হাত দেখে তোরা তো অনেকক্ষণ বেরিয়েছিস, বৌদি বলল। ওদিকে আমার বউ বলল তোরা আমার ওখানেও যাসনি, ক্লাবেও এলি না। একটু আটকে পড়েছিল কি না তাই, নিমাই বলল। বেনু বলে উঠল, যতীনদা আমারই দোষ, কয়েকটা কথা বলবার জন্য আমিই আপনার বন্ধুকে এখানে টেনে এনেছিলাম। কয়েকটা কথা এতক্ষণ ধরে? খোকন বলে উঠল, দুটো বেশি কথা থাকলে তো রাত উজাড় হয়ে যেত। চাঁদ সংকুচিত হেসে বলল, কথাটা তাহলে দুই বাড়িতেই জানাজানি হয়ে গেছে? কেন যাবে না শুনি? যতীন ঝেঁঝে বলল, তুমি তো শালা তখন বলনি জ্যোতিষী করতে তোমরা গঙ্গার ধারে আসবে? ও বাবা, এ জ্যোতিষী সে জ্যোতিষী না, নিমাই বলে উঠল। এ হলো কান ফটফট শ্রী 108 মহারাজ্যির স্পেশাল জ্যোতিষী। বেনু হেসে মুখে হাত চাপা দিল। যতীন বেশ ঝাঁঝিয়েই বলল, হাসি বের করে দেবে তোমার ত্রিপুদি, বাড়ি চলো। চাঁদ আমতা আমতা করে বলল, যতীন, মানে ওর সত্যি সত্যি দু একটা গোপন আর জরুরি কথা ছিল। বাড়িতে বৌদির সামনে অসুবিধে ছিল বলেই নিরিবিলিতে এখানে এসেছি। নিরিবিলি? আহা, কি মধুর কথা। শম্ভু বলল, অবশ্যই সেরকম কথা বলতে হলে তো নিরিবিলিই চাই। খোকন বলল, তুই শালা থাম তো, বলে চাঁদের দিকে তাকিয়ে বলল, তা ওকে নিয়ে তুই তো আমাদের বলে পালেদের ঘেরা মাঠেই বসতে পারতিস, সেখানেও নিরিবিলি ছিল। চাঁদ বলল, ভেবে বল কথাটা, নিরিবিলি কিছুটা আছে, কিন্তু সবাই এমন হাঁ করে দেখতো যে বসাই যেত না। যতীন বলল, ঠিক আছে, এখন যা হবার তা হবে। বেনু গিয়ে ওর দিদির কাছে কৈফিয়ত দেবে, আর তুই তোর দাদা বৌদিকে যা বলবার তা বলিস। সবাই চলতে আরম্ভ করল। সকলের পিছনে পিছনে চাঁদ আর বেনু খানিকটা চোর দায়ে ধরা পড়ার মতো চলল, অথচ দুজনের মুখেই সলজ্জ হাসি। দুজনেই দুজনের দিকে বারে বারে তাকালো, আর ওদের হাসি উদ্ভাসিত হয়ে উঠতে লাগলো। বেনুকে নিজের বাড়ি ঢুকিয়ে দিয়েই যতীন অন্য মূর্তি ধারণ করল। চাঁদকে বলল, শালা তোর ব্যাপার কি বলতো? তুই কি আমার শালিকে ইলোপ করার তালে ছিলি নাকি? চাঁদ হেসে বলল, যা, আজকাল আবার ইলোপ করা যায় নাকি? আজকাল বিলোপ করা যায়, খোকন বলল। সবাই হেসে উঠল। যতীন বলল, এদিকে তো দেখি মেয়ে দেখলে মেনিমুখ হয়ে যাস, এখানে তো অন্যরকম। কোনো কোনো মেয়েকে দেখলে মেনিমুখরা সোনামুখ হয়ে যায়, নিমাই বলল। চাঁদ বলল, সত্যি বলছি, বিশ্বাস কর, বেনুর বিশেষ গোপন কথা ছিল, হাত দেখে ওকে কয়েকটা কথা বলেছিলাম, তাতেই ব্যাপারটা ঘটল। কি সেই গোপন কথা শুনি? যতীন বলল। চাঁদ হেসে মাথা নেড়ে দৃঢ় স্বরে বলল, না ভাই, সে কথা আমি বলতে পারবো না, দিব্যি গেলেছি। গা ছুঁয়ে? শম্ভু বলল। খোকন বলল, এমন দিব্যি গেলেছিস যে যতীনকেও বলতে পারবি না? চাঁদ চুপ করে রইল। যতীন বলল, দেখে মনে হলো যেন তোর সঙ্গে বেনুর অনেক দিনের আলাপ পরিচয়, অথচ আজ তোদের কয়েক ঘন্টা আগে আমি পরিচয় করিয়ে দিয়েছি। রহস্যটা কি? চাঁদ তথাপি কোনো কথা না বলে কেবল হাসল। খোকন বলল, এখন বুঝো হে রসিক জন, যে যেন সন্ধান। চাঁদ বাড়ি এসে দেখল দাদা বৌদি বারান্দার বেতের চেয়ারে বসে আছে। ওকে দেখেই দাদা বলল, যতীনের শালিকে নিয়ে কোথায় গেছিলি তুই? সবাই খুঁজে বেড়াচ্ছে। চাঁদ বলল, গঙ্গার ধারে। গঙ্গার ধারে? পরি যেন আঁতকে উঠল। নতুন চেনা একটা আইবুড়ো সমস্ত মেয়ে নিয়ে গঙ্গার ধারে গেছিলে তুমি? দাদা বলল, তোর সাহস তো কম না। মেয়েটাই বা কি, অত বড় ধিঙ্গি মেয়ে গেলই বা কেন? সে যা খুশি করুক, ও যাবে কেন? দাদা ঝাঁঝিয়ে উঠল। ও বেটা ছেলে, ওর 7 খুন মাপ, কিন্তু মেয়েটা কেন গেল? মেয়েটা জাহান্নামে যাক, ও আমার ভাই, ওর দুর্নামে আমার দুর্নাম। ছেলেদের এ দুর্নামে কিছু যায় আসে না, মেয়েটাই খারাপ। হোক খারাপ, ও কেন গেছে? মেয়েটাই বা কেন ওকে ফুসলেছে? তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। কেন চুপ করব? কথা কি আমারও বলতে নেই? যতীন আসুক। ধুত্তরি তোর যতীনের নিকুচি করেছে, যতীনের শালি মরুক গে। ও কেন কেন মরবে? না জেনে শুনে একটা কথা বললেই হলো। চাঁদ দেখল
ধান ভাঙতে গিয়ে শিবের গীত শুরু হয়ে গেল। দুজনের মধ্যে প্রবল তর্ক, তর্ক থেকে অবুঝ বিবাদ লেগে গেল। চাঁদ বলল, শোনো শোনো, যতীনরা সবাই গঙ্গার ধারে গেছিল, বেনুকে বাড়ি পৌঁছে দিয়ে আসা হয়েছে, সব ঠিক হয়ে গেছে, এর মধ্যে খারাপ কিছু। চুপ, তুই একটা কথাও বলবি না, তুই যত নষ্টের গোড়া। দাদা ধমক দিয়ে উঠল। পরি বলল, কেন গেছিলে তোমরা গঙ্গার ধারে? চাঁদ বলল, বেনু বলল ও আমাদের এখানে কখনো গঙ্গার ধার দেখেনি, তাই গেছিল। আমাকে তো জানোই, খারাপ কিছু ভাববার কারণ আছে কি? দাদার স্বর একটু নরম হলো। কিন্তু দুর্নামটা? দুর্নাম কে করবে? যতীন, খোকন, শম্ভু, নিমাই, না যতীনের বউ? সবাই তো আমার বন্ধু। চাঁদ বলল। দাদা বলল, ঠিক আছে, কিন্তু এরকম ঘটনা যেন আর না ঘটে। চাঁদ ঘরের মধ্যে ঢুকে হাঁপ ছেড়ে বাঁচল। শুনতে পেল বৌদি বলছে, তুমি ব্যাপারটা যত সহজ ভাবলে আমার তা মোটেই মনে হচ্ছে না। তুমি তো কিছুই সহজ দেখো না, দাদা বলল। আবার এক প্রশ্ন শুরু হলো। চাঁদ নিজের ঘরে ঢুকলো। ওর চোখের সামনে ভাসছে বেনুর ছবি, কানে বাজছে ওর কথা। রাত্রে খেয়ে দরজা বন্ধ করে মশারির মধ্যে শুয়েও চাঁদ বেনুকে ভুলতে পারল না। বেনুকে ঘিরে অজস্র চিন্তা ওর মাথার মধ্যে আবর্তিত হতে লাগলো। তারপরে হঠাৎ মনে হলো, বেনুর ঠিকানাটা নেওয়া হয়নি। কাল কি বেনু চলে যাবে? তাহলে ঠিকানা কেমন করে পাওয়া যাবে? যতীনের কাছে কিছুতেই চাওয়া যাবে না। চাঁদ এই দুশ্চিন্তায় প্রায় ঘুমোতেই পারল না। পরের দিন সকালে উঠেই দাড়ি কামিয়ে চান করে জল খাবার খেল। জামা কাপড় পরতে পরতে মনে মনে স্থির করল, যাবার সময় যতীনের বাড়ি হয়ে যেতে হবে। যতীন ভোর 5:30টায় বেরিয়ে যায়। ও চটকলে ওভারসিয়ারের কাজ করে। ওর বউ তৃপ্তির সঙ্গে দেখা করে গতকাল রাত্রের জন্য ক্ষমা চেয়ে নেবার অছিলায় বেনুর ঠিকানাটা নিয়ে নিতে হবে। চাঁদ বেরোবার আগে বলল, বৌদি, কান পাশাটা একবার দাও তো। বৌদি জিজ্ঞেস করল, এখন কাজে যাচ্ছ, কান পাশা নিয়ে কি করবে? দাও না একটু, দরকার আছে। পরি ঘরের ভিতরে গিয়ে আলমারি থেকে কান পাশাটা এনে দিল। চাঁদ কান পাশাটা একবার দেখল। বেনুর কথা মনে পড়ে গেল। একটা নিঃশ্বাস ফেলে কান পাশাটা বুকের ভিতরের পকেটে ঢুকিয়ে নিল। পরি আকাশ থেকে পড়ে বলল, এ কি, তুমি কি ওটা নিয়ে বেরোচ্ছ নাকি? চাঁদ বেরিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ, ভয় নেই, হারাবো না। চাঁদ বেরিয়ে যতীনদের বাড়ির কাছাকাছি আসতেই দেখল বেনু একটা সাইকেল রিকশায় করে স্টেশনের দিকে যাচ্ছে। বেনুও চাঁদকে দেখতে পেয়ে বলল, এ কি, আপনি এদিকে? আপনার তো 7টার গাড়িতে কাজে যাবার কথা। যাব তো, কিন্তু তোমার ঠিকানার জন্য আমি যতীনের বাড়ি যাচ্ছিলাম। আর আমি আপনাকে স্টেশনে ধরবো বলে ছুটছিলাম। কি করে জানলে আমি 7টার গাড়িতে যাই? যতীনদার কাছ থেকে কথাটা বের করে নিয়েছি। বেনু হাসল, বলল, তাড়াতাড়ি উঠে আসুন, নইলে গাড়ি ফেল করবেন তো। তোমার সঙ্গে এক রিকশায়? তাতে কি হয়েছে, আমিও তো ওই ট্রেনেই কলকাতা যাব। চাঁদকে রীতিমতো বিভ্রান্ত দেখাতে লাগলো। তবু ও রিকশায় উঠে পড়ল। বেনু ওর ব্যাগ থেকে এক টুকরো কাগজ বের করে দিয়ে বলল, এতে আমাদের বাড়ির ঠিকানা আছে, কবে আসবেন? চাঁদ কেবলই রাস্তার আশেপাশে দেখছিল। বলল, ভাবছি আজই একবেলা ছুটি নিয়ে যাব। আহ, কি মজা! বেনু উচ্ছ্বসিত হয়ে উঠল। তারপরে বলল, আপনাকে একটা কথা কিন্তু জিজ্ঞেস করতে ভুলে গেছি। কান পাশাটা কোথায় পেয়েছিলেন? চাঁদ বলল, একটা পোড়ো বাগানে। বেনু একটু ভেবে বলল, বুঝেছি, যতীনদা আমাকে একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে গেছিল, একটা পোড়ো বাগানের ভেতর দিয়ে। কান পাশাটা এখন আমার কাছে রয়েছে। চাঁদ বলল, দেখবে? বেনু চমকিয়ে উঠল। তারপর বলল, না না, এখন আমি ওটা দেখতে চাই না। চাঁদ একবেলা ছুটি নিয়ে দুপুরে ক্যান্টিনে খেয়ে কলকাতায় গেল বেনুদের বাড়িতে। বেনু বাড়ির যেরকম বর্ণনা দিয়েছিল বাড়িটি ঠিক সেই রকমই।
আগে থেকে বলা ছিল বলে বেনু বাড়ির সামনেই চাঁদের জন্য অপেক্ষা করছিল। বেনুর সঙ্গে বাড়ির ভিতরে গিয়ে চাঁদ বুঝতে পারল ওর আসার কথা বেনু আগাম জানিয়ে রেখেছে, অতএব তেমন কৌতূহল বা জিজ্ঞাসা দেখা গেল না। চাঁদ বেনুর মাকে প্রণাম করল। তিনি সাদরে চাঁদকে ডেকে বসালেন। বেনুর ভাইপো ভাইঝিরা চাঁদকে ঘিরে ধরে অবাক চোখে দেখতে লাগলো। বেনুর মা কিছু কথাবার্তা বললেন, সবই সংসারের কথা। চাঁদের বাড়ি আর পরিবার সম্পর্কেও জিজ্ঞেস করলেন দু চার কথা। তিনি উঠে যেতেই চাঁদ বুকের ভিতরের পকেট থেকে কান পাশাটা বের করে বলল, এটা আগে নাও, আমি আর রাখতে পারছি না। বেনু শঙ্কিত চোখে আশেপাশে দেখে কান পাশাটা নিয়ে নিজের জামার মধ্যে ঢুকিয়ে দিল। বলল, এরপরে আপনি যেদিন আসবেন আশা করি তার মধ্যে যেখানকার জিনিস সেখানে ফিরিয়ে দিতে পারবো। চাঁদ জিজ্ঞেস করল, আচ্ছা বেনু, 500 টাকা দিয়ে কি তোমার খুড়তুতো দাদার কাছ থেকে কানপাশা জোড়া কিনে নেওয়া যায় না? বেনু অবাক হয়ে বলল, কোথায় পাবো আমরা 500 টাকা? চাঁদ চুপ করে রইল, কিন্তু বেনুর মুখ থেকে চোখ সরাতে ভুলে গেল। বেনুর মুখের লজ্জার ছটা লেগে গেল। ও মুখ নামালো। বিদায়ের আগে চাঁদকে চা আর মিষ্টি একটু খেতেই হলো। বেনুর 2 বৌদি আর ওর ছোটদার সঙ্গে আলাপ হলো। দরিদ্র বটে, কিন্তু পরিবারটিকে চাঁদের ভালো লাগলো। ও বেনুকেও তা বলে গেল। বেনু ওর সঙ্গে স্টেশন পর্যন্ত গেল। 1 মাসের মধ্যে চাঁদ কয়েকবার কলকাতায় এলো, আর বেনুদের বাড়ি যেতে ভুল করল না। কলকাতার নানান জায়গায় বেনুর সঙ্গে ঘুরে ফিরে চাঁদ নিজের মনটাকে বুঝতে পারল। অকপটে না হলেও কথাটা বেনুকে না জানিয়ে পারল না। বেনু ওর লজ্জিত হাসিতেই অকপট হয়ে উঠল। ইতিমধ্যে বেনুদের বাড়িতেও সকলের চোখে একটা জিজ্ঞাসা ফুটে উঠেছিল। অন্যদিকে চাঁদের বাড়িতে এবং বন্ধুমহলে অশান্তি। প্রথমত, কান পাশাটা চাঁদ কি করেছে তার কোনো জবাব পাওয়া যাচ্ছে না। ছুটির দিনেও চাঁদ কেন কলকাতায় বেড়াতে যাচ্ছে তার কোনো হদিশ মিলছে না। ওর বন্ধুরা ভাবতেই পারে না কান পাশাটার কথা চাঁদ ওদের কাছে চেপে যাবে। ওকে ঘিরে সকলের মনে একটা রহস্য জেগে উঠল। সেই সঙ্গে সবাই ক্ষুব্ধ। 1 মাস পরেই চাঁদ বেনুর দাদাকে ওর মনের কথাটা জানালো। দাদা জানালো মাকে। মা বললেন তার আপত্তি নেই, বিশেষ করে তার মেয়েরই যখন সম্মতি আছে। ইতিমধ্যে বেনু খুড়তুতো বৌদির গহনার বাক্সে কান পাশাটা তুলে দিয়েছিল। চাঁদ একান্তে বেনুকেও না জানিয়ে বলল, পণ নেওয়াকে আমি ঘৃণার চোখে দেখি, কিন্তু আপনার কাছে আমার একটা আর্জি আছে। বেনুর মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি? চাঁদ বলল, আপনি একজোড়া জড়োয়ার কানপাশা আপনার দেওরের ছেলেকে 500 টাকায় বিক্রি করেছেন, তাই না? তুমি সে কথা জানলে কি করে? আমাকে বেনু বলেছে, তা নইলে কি করে জানবো বলুন? মা গভীর নিঃশ্বাস ত্যাগ করে বললেন, বেনুর বড় পছন্দ ছিল সেই কানপাশা জোড়া, কিন্তু আমার দুর্ভাগ্য ও দরিদ্র বিধবার মেয়ে। তুমি ঠিকই শুনেছ। চাঁদ বলল, এখন কি সেই কানপাশা জোড়া ফেরত পাওয়া যায় না? মা বিষণ্ণ বিস্ময়ে বললেন, পাওয়া গেলেও আমি 500 টাকা কোথায় পাবো বাবা? চাঁদ বলল, আপনার আপত্তি না থাকলে আমি দেব। বেনুকে তো আমি কিছু দেবই। মায়ের 2 চোখ জলে ভরে উঠল। তিনি কথা বলতে পারলেন না, কেবল চাঁদের একটি হাত নিজের হাতের মধ্যে টেনে নিলেন। একটু পরে ভাঙা ভাঙা স্বরে বললেন, চাঁদ, বেনুর ভাগ্য ও তোমার মতো স্বামী পাচ্ছে। আজ ওর বাবা বেঁচে থাকলে এ কথা শুনে সব থেকে বেশি খুশি হতেন। বলে তিনি উঠে দাঁড়িয়ে বললেন, চাঁদ, আমি বাধা ধরা নিয়ম মানি না। বেনুর বরকে আশীর্বাদ করব বলে ওর বাবার একটি আংটি শেষ সম্বল রেখে দিয়েছিলাম। শুভ অশুভ জানি না, আমি আজ তোমাকে সেই আংটি পরিয়ে দেব। চাঁদের কোনো আপত্তি না শুনে তিনি সেই আংটি পরিয়ে দিলেন চাঁদের আঙুলে। চাঁদ দেখল প্রায় 10 রতির একটি পিত পোকরাজের ভারী আংটি। মনে মনে ভাবল, এই আংটি কোষ্ঠী অনুযায়ী ওর একটা দরকার ছিল। বিস্ময় দেখা দিল 2 বাড়িতে।
চাঁদের এবং যতীনের। সম্মতি এবং সংবাদের জন্য বেনুর মায়ের চিঠি এসেছে দুই বাড়িতেই। চাঁদের দাদার কাছে আর যতীনের কাছে রহস্য ঘেরা বিস্ময়ের একটা ঢেউ লেগে গেল। ব্যাপারটা বুঝতে কারোর বাকি রইল না। দাদার সঙ্গে লেগে গেল বৌদির। বৌদি নাকি আগে জানলে মেয়েটাকে বাড়িতেই ঢুকতে দিত না। দাদা বলল, ভদ্রলোকের মেয়ের সঙ্গে প্রেম করব অথচ বিয়ে করব না, এমনটি হলে ভাইয়ের মুখ দেখতাম না। আর যতীন আর ওর স্ত্রী বলল, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। কিন্তু কান পাশাটা কোথায় গেল? চাঁদ সেই জবাবটা দিতে পারল না। ওর ভবিষ্যৎ ঘোষণা অনুযায়ী শ্রাবণের ভরা বর্ষায় বেনুর বিয়ে ঠিকই হলো ওর সঙ্গে। নববধূ যখন বাড়ি এলো, পরী বেনুকে দুহাতে জড়িয়ে শাশুড়ির জন্য কেঁদে উঠল। তবু বেনুর গালে চুমো খেয়ে বলল, মুখপুরি, আমার দেওরকে তুই সেই রাত্রেই গঙ্গার ধারে নিয়ে গিয়ে বশ করেছিলি। বউ ভাতের রাত্রে দেখা গেল বেনুর কানে সেই কানপাশা। ঘরের মধ্যে চাঁদ নিজের হাতে বেনুকে হতবাক করে পরিয়ে দিল দুই কানে, আর কানের কাছে মুখ নিয়ে বলল, সত্তরের চোখে ছাই পড়ুক, আর যেন না হারায়। বেনু হাসতে গিয়ে কেঁদে উঠল। চাঁদের বুকে মাথা রেখে বলল, এ জিনিস তুমি কোথায় পেলে? আমার শাশুড়ির জিনিস আমার শাশুড়িকে দিয়েই কিনিয়ে নিয়েছি। তোমাকে আমি এ দুটো দিলাম বেনু, এই আমার আনন্দ, আমার সুখ। বেনুর দুই চোখ ঝাপসা হয়ে গেল, কিন্তু মুখে ওর পরম সুখের হাসি। তারপরেই হুলুস্থুল পড়ে গেল দাদা, বৌদি আর বন্ধুদের মধ্যে। বেনুর কানে পাশা দুটো দেখে এদের মাথাই খারাপ হয়ে যাবার জোগাড়। কোথা থেকে এলো এই কানপাশা? এ কানপাশা কার? চাঁদ বলল, এ কানপাশা বেনুরই, ওর দাদাকে জিজ্ঞেস করো। বেনুর দাদাও অবাক চোখে তাকিয়ে বললেন, হ্যাঁ, এ কানপাশা আমার মায়েরই ছিল, কিন্তু এ তো আমার খুড়তুতো ভাইকে বিক্রি করা হয়েছিল। বেনুর কানে কি করে এলো? সবাই চাঁদ আর বেনুর দিকে তীক্ষ্ণ অনুসন্ধিৎসু চোখে তাকালো। চাঁদ আর বেনু পরস্পরের দিকে তাকিয়ে হাসল। চাঁদ বলল, সে কথা এখন বলা যাবে না, তবে বেনুর খুড়তুতো দাদার কাছ থেকে এই জোড়া কেনা হয়েছে। কিন্তু বাড়িতে নিমন্ত্রিত লোকজনেরা এসে গেছে, আমাদের এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। বলেই চাঁদ অন্যদিকে সরে গেল। সকলের হতভম্বতার মাঝখানে বেনু বলে উঠল, এটা আসলে হারিয়ে পাওয়া। গল্পটা পরে শোনাবো। তারপরেই উৎসবের আনন্দে সবাই মেতে গেল। একটি সুন্দর গল্প পড়ে শেষ করার আনন্দই আলাদা। আমি সেটা পেলাম। আপনারা সঙ্গে থাকবেন, জানাতে ভুলবেন না।